ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্টস। কম্পিটিটিভ সাকসেস হাব ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষায় ইতিহাস থেকে প্রিভিয়াস ইয়ার্সে যেসব প্রশ্ন এসেছে সেগুলি নিয়ে উত্তরসহ বিশদে আলোচনা করব এবং এমসিকিউ ঠিক কীভাবে রিলেটেড টপিক সহ পড়া উচিত এই ক্লাসটি দেখলে বুঝতে পারবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? অপশন বি সঠিক উত্তর ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কিন্তু জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। এবার দেখো ঔরঙ্গজেব সম্পর্কে আরও কিছু রিলেটেড তথ্য। ঔরঙ্গজেব ১৬৫৮ সালে সমুগড়ের যুদ্ধে তার ভাই দারাশিকোকে পরাজিত করেছিলেন। তাহলে সমুগড়ের যুদ্ধ কবে হয়েছিল? ১৬৫৮ সালে। কাদের মধ্যে হয়েছিল? ঔরঙ্গজেব এবং দারাশিকোর মধ্যে। এরপরে কিন্তু ১৬৫৮ সালে ঔরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী এই উপাধি নিয়ে কিন্তু সিংহাসনে বসেন। শুধু আলমগীর কথাটা মনে রাখলেই হবে, আলমগীর উপাধি নিয়ে ঔরঙ্গজেব সিংহাসনে বসেছিলেন। আর একটা ভেরি ইম্পর্টেন্ট তথ্য যে ১৬৭৫ সালে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে তিনি প্রাণদণ্ড দিয়েছিলেন। নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব প্রাণদণ্ড দিয়েছিলেন। আর হিন্দুদের উপর জিজিয়া কর তিনি পুনঃপ্রবর্তন করেছিলেন। জিজিয়া কর কিন্তু আকবর তুলে দিয়েছিলেন, তারপরে আবার ঔরঙ্গজেব কিন্তু পুনঃপ্রবর্তন করেছিলেন। আর ১৭০৭ সালে ঔরঙ্গজেব মারা যান। তো দেখো, একটা এমসিকিউ পড়ার সঙ্গে সঙ্গে এভাবে যদি আরও রিলেটেড টপিক সহ যদি পড়ি তাহলে হয়তো দেখবে ২০টা প্রশ্ন পড়লে ১০০টা প্রশ্ন পড়ার সমান হয়ে গেছে বা ১০০টা প্রশ্ন রিভাইজ করার সমান হয়ে গেছে। এভাবেই এমসিকিউগুলোকে পড়া উচিত। এমসিকিউ যদি এভাবে পড়ো দেখবে অনেক বেশি উপকৃত হচ্ছ। তো চলো নেক্সট প্রশ্ন। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? এর সঠিক উত্তর অপশন ডি বরদৌলি সত্যাগ্রহ। বরদৌলি সত্যাগ্রহের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন। বরদৌলি সত্যাগ্রহ কিন্তু হয়েছিল ১৯২৮ সালে গুজরাটের বরদৌলি তালুকে। সালটাও মনে রাখতে হবে যে ১৯২৮ সালে হয়েছিল। এটা ছিল মূলত একটি কৃষক আন্দোলন। অত্যাধিক মাত্রায় রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে কৃষকরা কিন্তু এই আন্দোলন করেছিলেন এবং সরকার যখন দেখলো আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে তখন কিন্তু ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি গঠন করে এবং এই ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি এদের সুপারিশে সেই যে বর্ধিত রাজস্ব সেটাকে অনেকটা কমিয়ে আনা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কাইজারি হিন্দ কাকে বলা হতো? কাইজারি হিন্দ বলা হতো অপশন এ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু কাইজারি হিন্দ নামে পরিচিত ছিলেন। তাহলে অপশন এ সঠিক উত্তর। মহাত্মা গান্ধী ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন। মহাত্মা গান্ধী কিন্তু দক্ষিণ আফ্রিকাতে থাকতেন এবং ১৯১৫ সালে ভেরি ইম্পর্টেন্ট সালটা, ১৯১৫ সালে তিনি ভারতে ব্যাক করেন। ওখানে কিন্তু তিনি আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। আর দক্ষিণ আফ্রিকায় বোয়ার যুদ্ধে তিনি আহত সৈনিকদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য যখন ভারতে ব্যাক করেন তখন ১৯১৫ সালে তৎকালীন যে বড়লাট ছিলেন, তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিন্স টু, তিনি গান্ধীজিকে কাইজারি হিন্দ উপাধি দিয়েছিলেন। তাহলে কাইজারি হিন্দ উপাধি কত সালে পেয়েছিলেন? ১৯১৫ সালে। এবং কেন দিয়েছিল সেটা? এই বোয়ার যুদ্ধে, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন বোয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা দেওয়ার জন্য লর্ড হার্ডিন্স টু কিন্তু এই কাইজারি হিন্দ উপাধি দিয়েছিলেন। আর ১৯২০ সালে কাইজারি হিন্দ উপাধি তিনি ত্যাগ করেন এবং অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা করেন। কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করার পরেই কিন্তু তিনি অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা করেন। নেক্সট প্রশ্ন, সতীদাহ প্রথা কে রদ করেন? সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন এ সঠিক উত্তর, লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে হয়েছিল? সালটাও মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। সালটা হচ্ছে ১৮২৯। ১৮২৯ সালে কিন্তু সতীদাহ প্রথা রদ করা হয়। আর এটা কিন্তু রাজা রামমোহন রায়ের আন্দোলনের প্রভাবে বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং করেছিলেন। রামমোহন রায়ের নামটা অবশ্যই মনে রাখতে হবে। রাজা রামমোহন রায়ের আন্দোলনের প্রভাবে কিন্তু এই আইন তিনি পাশ করেছিলেন। আর আইনটা ছিল ১৭ নম্বর রেগুলেশন অ্যাক্ট। ১৭ নম্বর রেগুলেশন অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট। কত নম্বর রেগুলেশন অ্যাক্ট দিয়ে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল? ১৭ নম্বর রেগুলেশন অ্যাক্ট দিয়ে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল। ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিং, ১৮২৯ সাল রাজা রামমোহন রায় এবং ১৭ নম্বর রেগুলেশন অ্যাক্ট। সব কটা তথ্য মনে রাখতে হবে, পরীক্ষায় বারবার এগুলো আসে। পরের প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। অপশন এ সঠিক উত্তর, গোপাল কৃষ্ণ গোখলে। এটা হয়েছিল ১৯০৫ সালে। ১৯০৫ সালে মহারাষ্ট্রের পুনেতে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। আর এই গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। এটাও কিন্তু পরীক্ষাতে পড়ে যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর কিন্তু হবে গোপাল কৃষ্ণ গোখলে। চলো নেক্সট প্রশ্ন, ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন লর্ড প্যাথিক লরেন্স। অপশন এ সঠিক উত্তর।
আর ক্যাবিনেট মিশনে কিন্তু মোট তিনজন সদস্য ছিলেন। এখানে অপশন এতে প্যাথিক লরেন্স আছে, অপশন সিতে এভি আলেকজান্ডার আছে এবং অপশন ডিতে স্ট্যাফোর্ড ক্রিপস আছে। এই তিনজনই কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। লর্ড প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্ট্যাফোর্ড ক্রিপস এই তিনজনই সদস্য ছিলেন, কিন্তু প্রধান পদাধিকারী কিন্তু ছিলেন লর্ড প্যাথিক লরেন্স কিন্তু ছিলেন প্রধান পদাধিকারী। আর এই ক্যাবিনেট মিশনের সুপারিশের উপর ভিত্তি করেই কিন্তু ভারতের গণপরিষদ গঠন করা হয়েছিল কিন্তু এই ক্যাবিনেট মিশনের সুপারিশের উপর ভিত্তি করেই। নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। 1919 সালের 13ই এপ্রিল। সালটা এবং ডেট দুটোই কিন্তু মনে রাখতে হবে। 13ই এপ্রিল, ডেটটা সহ মনে রাখবে এটাকে। 1919 সালের 13ই এপ্রিল। 10ই এপ্রিল তখন ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করে এবং 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল ওই গ্রেপ্তারির প্রতিবাদে। এবং সেই প্রতিবাদ সভাতে কিন্তু জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। জেনারেল ডায়ার নামটা মনে রাখবে, যে কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে গুলি চালানো হয়েছিল? জেনারেল ডায়ারের নির্দেশে। আর সরকারি মতে নিহতের সংখ্যা ছিল 379 জন এবং আহতর সংখ্যা ছিল 1200 জন, কিন্তু বেসরকারি মতে কিন্তু এই সংখ্যাটা আরও অনেক বেশি। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ নাইট উপাধি বর্জন করেছিলেন। কোন হত্যাকাণ্ডের প্রতিবাদে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। কত তারিখে হয়েছিল? কত সালের? 1919 সালের 13ই এপ্রিল। 1919 সালের 13ই এপ্রিল। চলো নেক্সট প্রশ্ন, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ আকবর। ফতেপুর সিক্রি আকবর প্রতিষ্ঠা করেছিলেন। দেখো, উত্তরপ্রদেশের আগ্রার নিকটে সিক্রি গ্রামে ফতেপুর সিক্রি অবস্থিত। আগ্রার নিকটে সিক্রি গ্রামে ফতেপুর সিক্রি অবস্থিত। আর 1575 সালে এখানে তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করেন। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? এটাও কিন্তু পরীক্ষাতে পড়ে। এবং কত সালে? 1575 সালে আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? এটাও অপশনে আকবর মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন। মনসবদারি প্রথা কী ছিল? মুঘল আমলে সামরিক ও বেসামরিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল এই মনসবদারি প্রথা। এই প্রথা অনুসারে রাজ্যের সকল পদস্থ কর্মচারী বেসামরিক কাজকর্মের সঙ্গে সামরিক দায়িত্ব পালনে বাধ্য ছিলেন। এবং এই মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা। মনসব কথাটির অর্থ কী? এটাও কিন্তু পরীক্ষাতে পড়ে, পদমর্যাদা। আর যিনি এই পদমর্যাদার অধিকারী ছিলেন তাকে বলা হতো মনসবদার। নেক্সট প্রশ্ন, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? অপশন এ সঠিক উত্তর দাদাভাই নওরোজি ভারতের জাতীয় আয় প্রথম নির্ধারণ করেছিলেন। দাদাভাই নওরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নওরোজিকে। এটা কিন্তু বারবার পরীক্ষাতে পড়ে যে গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। আর তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা পরীক্ষাতে আসবে। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? দাদাভাই নওরোজির লেখা। আর তাকে কি বলা হয়? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। অপশন বি সঠিক উত্তর, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। আর তাকে এই আখ্যা কে দিয়েছিলেন? ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান হিসাবে আখ্যায়িত করেছিলেন। আর এলাহাবাদ প্রশস্তির লেখক ছিলেন হরিসেন। এই হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি। তাহলে কে ছিলেন? হরিসেন। আর এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের লেখা। পরের প্রশ্ন, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করা হয়েছিল? গণপরিষদ গঠন করা হয়েছিল অপশনে ক্যাবিনেট মিশনের প্রস্তাবে। একটু আগে একটা প্রশ্নে ছিল যেখানে উল্লেখ করে দিয়েছিলাম ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন। এই প্রশ্নটিতে নিচে উল্লেখ করে দিয়েছিলাম যে ক্যাবিনেট মিশনের সুপারিশে ভারতের গণপরিষদ গঠন করা হয়েছিল। তো এখানে অপশন এ সঠিক উত্তর, ক্যাবিনেট মিশনের সদস্য ওই তিনজন ছিলেন, লর্ড প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তাদের মধ্যে প্রধান পদাধিকারী ছিলেন লর্ড প্যাথিক লরেন্স। আর এর প্রস্তাবে ভারতের গণপরিষদ গঠন করা হয়েছিল। গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? গণপরিষদের প্রথম সভা হয়েছিল কিন্তু 1946 সালের 9 ডিসেম্বর। 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা হয়েছিল। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দন সিনহা এবং স্থায়ী সভাপতি হয়েছিলেন পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
পরের প্রশ্ন, সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? গুজরাট বিজয়, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর গুজরাট। গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। আর গুজরাট বিজয় করেছিলেন কত সালে? 1572 সালে। 1572 সালে গুজরাট জয় করেছিলেন এবং তাকে স্মরণীয় করে রাখতে, সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন বি সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন। আর এই নীলদর্পণ নাটক কিন্তু ছিল নীল বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত। নীল বিদ্রোহের প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করেছিলেন। আর মাইকেল মধুসূদন দত্ত সেটিকে ইংরেজিতে অনুবাদ করেন, কিন্তু মাইকেল মধুসূদন দত্তের নামে কিন্তু সেটি প্রচারিত হয়নি। সেটি প্রচারিত হয়েছিল রেভারেন্ড জেমস লং সাহেবের নামে। জেমস লং সাহেবের নামে এটা প্রচারিত হয়েছিল। এই জন্য নীলকর সাহেবরা জেমস লংয়ের নামে মামলা করেছিলেন এবং সেই মামলায় জেমস লং সাহেবের 1 মাস কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা হয়। তখন কিন্তু 1000 টাকা মানে বিশাল ব্যাপার সেই সময়কার দিনে, 1860-61 এরকম সালে ধরো, তখন 1000 টাকা মানে বিরাট ব্যাপার। তো সেই 1000 টাকা কিন্তু, সেই জরিমানার যে টাকাটা সেটা কিন্তু কালীপ্রসন্ন সিংহ দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন, হুতম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? হুতম প্যাঁচা ছদ্মনামে পরিচিত ছিলেন কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচা ছদ্মনামে পরিচিত এবং তার হুতম প্যাঁচার নকশা গ্রন্থ তিনি রচনা করেছিলেন। হুতম প্যাঁচার নকশা, এই হুতম প্যাঁচার নকশা, এই গ্রন্থটি ছিল বাংলা ভাষার প্রথম ব্যঙ্গ সাহিত্য। বাংলা ভাষার প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য ছিল এই হুতম প্যাঁচার নকশা। লিখেছিলেন কে? কালীপ্রসন্ন সিংহ। তার ছদ্মনাম হচ্ছে হুতম প্যাঁচা। চলো পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকা তিনটি রং, গেরুয়া রং হলো ত্যাগ ও সেবার প্রতীক, সাদা রং হলো শান্তি ও পবিত্রতার প্রতীক এবং সবুজ রং হলো তারুণ্য ও কর্মশক্তির প্রতীক। আর জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কিন্তু 3:2। চলো পরের প্রশ্ন, বাংলার প্রথম মুদ্রণখানা অর্থাৎ প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? এটি উত্তর অপশন সি হুগলি। হুগলিতে প্রথম প্রিন্টিং প্রেস স্থাপিত হয়েছিল। এখানে একজন বই ব্যবসায়ী ছিলেন জন এন্ড্রুজ। 1778 সালে কিন্তু এই হুগলিতে প্রথম ছাপাখানা স্থাপন করেন। আর চার্লস উইলকিন্স, তিনি প্রথম বাংলার ছাপার অক্ষর তৈরি করেছিলেন, চার্লস উইলকিন্স। আর হ্যালহেডের বাংলা ব্যাকরণ, এটি ছিল বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম বই। চলো নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন মাস্টারদা সূর্য সেন। অপশন এ। মাস্টারদা সূর্য সেন কোন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? 1930 সালে। 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে হয়েছিল এবং 1934 সালে মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। অপশন বি সঠিক উত্তর 1835। 1835 সালে কে প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। তখন গভর্নর জেনারেল ছিলেন বেন্টিং। তো লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আর কোথায় হয়েছিল প্রথম ক্লাস? প্রথম ক্লাস হয়েছিল রামকমল সেনের বাড়ি ভাড়া নিয়ে কলকাতা মেডিকেল কলেজের প্রথম ক্লাস হয়েছিল। এই রামকমল সেনের বাড়ি, এটি কিন্তু বর্তমানে কলেজ স্ট্রিটের কফি হাউস যেটা, এটাই হচ্ছে রামকমল সেনের বাড়ি। এখানে কলকাতা মেডিকেল কলেজের প্রথম ক্লাস হয়েছিল। পরের প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কী ছিল? দিল্লির পৌরাণিক নাম কিন্তু ছিল ইন্দ্রপ্রস্থ। মহাভারতে দিল্লির যে অঞ্চল, ওই অঞ্চলকে ইন্দ্রপ্রস্থ নামে বলা হয়েছে। পৌরাণিক নাম ছিল ইন্দ্রপ্রস্থ। মহাভারত অনুযায়ী পাণ্ডবদের রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ, যেখানে বর্তমান দিল্লি শহর অবস্থিত। আর বর্তমান যে দিল্লি শহর, সেই শহরের প্রতিষ্ঠাতা মনে করা হয় অনঙ্গপাল তোমরকে আধুনিক যে দিল্লি শহর তার প্রতিষ্ঠাতা মনে করা হয়। এবং নিউ দিল্লির যে আর্কিটেক্ট, নিউ দিল্লি যেখানে ভারতের রাজধানী অবস্থিত, সেই নিউ দিল্লির আর্কিটেক্ট কিন্তু ছিলেন স্যার এডউইন লুটিয়েন্স।
এডুইন লুটিয়েন্স, এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে, অনেক পরীক্ষাতে আসে, যে নিউ দিল্লির আর্কিটেক্ট কে ছিলেন? স্যার এডুইন লুটিয়েন্স, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অপশন এ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? 1815 সালে। 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এরপর 1828 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। আর ভারত প্রতীক তাকে কে বলেছিলেন? ভারত প্রতীক বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক কে বলেছিলেন, বা ভারত প্রতীক কাকে বলা হয়, দুটোই আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলেছিলেন। এবং রাজা রামমোহন রায়কে যে রাজা উপাধি, এই রাজা উপাধি কে দিয়েছিলেন? রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। রাজা রামমোহন রায় উনি কিন্তু রাজা ছিলেন না, এই রাজা ছিল ওনার উপাধি, রাজাটা ওনার উপাধি ছিল। তো এই রাজা উপাধি দিয়েছিল মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। পরের প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি গঠন করেছিলেন? ঢাকা অনুশীলন সমিতি গঠন করেছিলেন পুলিন বিহারী দাস 1905 সালে। 1902 সালে প্রমথনাথ মিত্র কলকাতায় অনুশীলন সমিতি গঠন করেছিলেন। 1902 সালে যদি কলকাতা অনুশীলন সমিতি বা শুধু অনুশীলন সমিতি উল্লেখ করে, সেক্ষেত্রে কিন্তু এই 1902 হবে, এবং পুলিন বিহারী দাস নয়, প্রমথনাথ মিত্র হবে। 1902 সাল, যদি ঢাকা আলাদা করে উল্লেখ করে দেয় সেক্ষেত্রেই 1905 সাল হবে। আর ঢাকা যদি উল্লেখ না করে, শুধুমাত্র যদি অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় বলে, সেক্ষেত্রে কিন্তু হবে, উত্তরটা হবে 1902, এবং তা প্রতিষ্ঠা করেছিলেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। ব্যারিস্টার প্রমথনাথ মিত্র, সাথে আরও অনেকে ছিলেন। তো ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের সভাপতিত্বে এটা গঠন করা হয়েছিল। আর ঢাকা অনুশীলন সমিতি সেটা কিন্তু 1905 সালে ঢাকায় গঠন করা হয়েছিল, এবং তা গঠন করেছিলেন পুলিন বিহারী দাস। পরের প্রশ্ন, নেতাজি কোন সালে দেশ ত্যাগ করেছিলেন? নেতাজি দেশ ত্যাগ করেছিলেন 1941 সালে। 1941 সালে নেতাজি দেশ ত্যাগ করেছিলেন। 1941 সালের 17ই জানুয়ারি উনি কলকাতা ত্যাগ করেছিলেন। পরে উনি আফগানিস্তানের ভিতর হয়ে আফগানিস্তান হয়ে রাশিয়া পৌঁছান এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে রুশ সাহায্য প্রার্থনা করেছিলেন। আর মোহাম্মদ জিয়াউদ্দিন, উনি কিন্তু মোহাম্মদ জিয়াউদ্দিন এই ছদ্মনাম নিয়ে দেশ ত্যাগ করেছিলেন। হ্যাঁ, মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনাম নিয়ে দেশ ত্যাগ করেছিলেন। নেতাজি 1938 সালে কিন্তু হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এরপর 1939 সালে ত্রিপুরী কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। কিন্তু 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে যখন সভাপতি নির্বাচিত হন, তখন গান্ধীজির বিরোধিতার কারণে উনি কিন্তু কংগ্রেস থেকে ইস্তফা দেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। নেতাজি সম্পর্কে একটি প্রশ্নে এভাবে 2 মিনিটে আলোচনা সম্ভব নয়। নেতাজি নিয়ে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও করা যেতে পারে। তো নেতাজি সম্পর্কে যত ফ্যাক্ট আছে, যত ধরনের, সব নিয়ে একটি আলাদা করে ওইভাবে ভিডিও তৈরি করব। তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে অবশ্যই জানিও। পরের প্রশ্ন, শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন? শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন, অপশন সি, লালা লাজপত রায়। লালা লাজপত রায় শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন। শের-ই পাঞ্জাব নামে কিন্তু আরও একজন পরিচিত। শের-ই পাঞ্জাব নামে কিন্তু রঞ্জিত সিং, মহারাজা রঞ্জিত সিংও কিন্তু শের-ই পাঞ্জাব নামে পরিচিত। তো এখানে অপশনে রঞ্জিত সিং যেহেতু নেই, যদি অপশনে রঞ্জিত সিং থাকে লালা লাজপত রায় থাকবে না, বা লালা লাজপত রায়ের যদি থাকে রঞ্জিত সিং থাকবে না। দুজনেই কিন্তু শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন। লালা লাজপত রায়, এখানে সঠিক উত্তর অপশন সি, তাকে কিন্তু পাঞ্জাব কেশরীও বলা হতো, পাঞ্জাব কেশরী নামেও ডাকা হতো। আর 1920 সালে এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এই লালা লাজপত রায়, আর তিনি কিন্তু প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 1928 সালে সাইমন কমিশন বিরোধী এক মিছিলে তিনি পুলিশের দ্বারা প্রচণ্ডভাবে প্রহৃত হন। এর ফলে 17ই নভেম্বর, ওই বছরের 17ই নভেম্বর তার মৃত্যু হয়। পরের প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। আর এই হিন্দু কলেজই কিন্তু বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। হিন্দু কলেজটি হচ্ছে বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সালটাকে কিন্তু মনে রাখবে, 1817 সাল। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এটাও কিন্তু প্রশ্নে আসে, যে 1817 সাল। সঠিক উত্তর 1817 সাল। 1817 সালে রাজা রামমোহন রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, আর এটাই হচ্ছে বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, লবণ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির সাথে নেতৃত্ব দিয়েছিলেন কে? লবণ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির সাথে নেতৃত্ব দিয়েছিলেন সরোজিনী নাইডু। অপশন ডি সঠিক উত্তর, সরোজিনী নাইডু। লবণ সত্যাগ্রহ আন্দোলন অর্থাৎ যেটা ডান্ডি মার্চ, এটা কিন্তু শুরু হয়েছিল 1930 সালের 12ই মার্চ। 1930 সালের 12ই মার্চ গান্ধীজি কিন্তু সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন।
আর গান্ধীজিকে এই অভিযানের মাঝে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। গান্ধীজিকে এই অভিযানের মাঝে গ্রেপ্তার করা হলে সরোজিনী নাইডু এই আন্দোলনের নেতৃত্ব চালিয়ে গিয়েছিলেন। সরোজিনী নাইডু তখন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তো সালটা মনে রাখতে হবে, ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ আন্দোলন কবে শুরু হয়েছিল? 1930 সালের 12ই মার্চ। তো এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর কমেন্টে তোমাদের মতামত জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এরপর আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির যে এক্সাম আসছে তার জন্য জেনারেল সায়েন্সের সম্পূর্ণ একটি আলাদা সিরিজ নিয়ে আসবো এবং প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদাভাবে ভিডিও করে দেব। এই ধরনের যদি আরও ভিডিও পেতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের যদি পিডিএফ নোট নিতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। তো ওখানে আমি এই ক্লাসের পিডিএফ দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।